আজকে আমি যে মুভিটি নিয়ে কথা বলবো সেই মুভিটিকে দর্শকেরা আইএমডিবিতে 8.5 রেটিং দিয়ে ইন্ডিয়ান বেস্ট হরর অ্যান্ড থ্রিলার মুভির খ্যাতি অর্জন করিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এমন একটি মাস্টারপিস সিনেমা হওয়ার সত্ত্বেও সিনেমাটি যখন রিলিজ হয় তখন লোকজনের সামনে খুব একটা বেশি খ্যাতি অর্জন করতে পারেনি। যদিও পরে আস্তে আস্তে সিনেমাটি লোকের দ্বারা এবং ক্রিটিক্সদের দ্বারা খুবই নাম অর্জন করেছিল, কিন্তু প্রথমের দিকে মুভিটি সেটি করতে পারেনি। তো এদিক ওদিক বেশি সময় নষ্ট না করে নমস্কার, আমি ভোলা পাল আর আপনারা দেখছেন বিপ্লেক্স প্রেজেন্ট তুম্বার। কাহিনীর শুরুতেই বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবী পূর্তির কথা বলা হয়, যাকে অসীম আনাচ ও সোনার প্রতীক মানা হয়। আর দেবীর গর্ভ হলো পৃথিবী। বলা হয় যখন ব্রহ্মাণ্ডের শুরু হয় তখন দেবী এই গর্ভ থেকে 16 কোটি দেবদেবীদের জন্ম দিয়েছিলেন। কিন্তু দেবী সব থেকে বেশি ভালোবাসত তার প্রথম পুত্র হাস্তারকে। কিন্তু হাস্তারের কোনো পুজো হয় না। মানা হয় যে হাস্তারের দেবীর সব সোনা ও আনাচের দিকে নজর ছিল, তাই দেবীর সব সোনা তো ইচ্ছে মতো হাতিয়ে নিয়েছিল। কিন্তু যখন সে আনাচের দিকে হাত বাড়ায় তখন বাকি দেবতারা রেগে গিয়ে তার উপরে প্রহার করতে শুরু করে। আর দেবতাদের প্রতিটি প্রহারে সে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হতে থাকে। কিন্তু দেবী তখন তাকে বাঁচিয়ে নেয়। তবে বাঁচানোর একটি শর্ত ছিল যে সমগ্র পৃথিবীতে তাকে কেউ পুজো করবে না। কিন্তু একদিন তুম্বারের পূর্বপুরুষেরা তার পূজা করা শুরু করে আর তার নামে মন্দির বানায়। তারপর থেকে তুম্বারের উপর অভিশাপ হয়ে ঝরে পড়ে বৃষ্টি। সবার উদ্দেশ্যে বলে রাখা ভালো যে মুভিটিকে টোটাল 3টি চ্যাপ্টারে ভাগ করা হয়েছিল, যার মধ্যে একটি চ্যাপ্টার শুরু হয় 1918 খ্রিস্টাব্দে। স্থান তুম্বার। চ্যাপ্টার 1। শুরুতে একজন মহিলাকে তুম্বারের রাজবাড়িতে প্রবেশ করতে দেখা যায়। আসলে মহিলাটি এই রাজবাড়িতেই কাজ করতে আসে, কারণ এই রাজবাড়িতে একটি বুড়ো থাকে যাকে সরকার বলা হয়। মহিলাটি বিশ্বাস করত যে এই রাজবাড়িতে প্রচুর পরিমাণে খাজানা লুকানো আছে। তাই একদিন মহিলাটি সরকারের যাবতীয় কাজ করার সময় হাস্তারের মূর্তির দিকে তাকিয়ে বলে যে আপনি বলেছিলেন যে এই অমাবস্যার পরে ওই সোনার মুদ্রাটি আপনি আমাকে দেবেন। কিন্তু সরকার সেটি শুনে তাকে মুদ্রাটি দিবে না বলে জানিয়ে দেয়। তার পরের সিনে মহিলাটির 2 ছেলেকে দেখানো হয়, যাদের মধ্যে একজনের নাম সদাশিব রাও আর আরেকজনের নাম বিনায়ক রাও। দেখানো হয় যে তারা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়িতে এসে তার মাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে একটি বুড়ির কথা বলে। তারা নিজেদের মধ্যেই বলে যে এখন বুড়িকে কে খাওয়াবে, কিন্তু তাদের মধ্যে বিনায়ক রাও বলে যে মা এসে মা খাওয়াবে। আসলে তারা যে বুড়িটির কথা বলছে সেই বুড়িটি হলো একটি অভিশপ্ত বুড়ি। তাকে আর যাই বলা হোক না কেন, তবে মানুষ বলা হয় না। তাই সদাশিব রাও চিন্তিত হয়ে বিনায়ক রাওকে বলে যে বুড়ি যদি এখন ঘুম থেকে উঠে যায় তাহলে কি হবে। সেই ভয়ে তারা ঘরের ভিতরে ঢুকে রান্না করতে শুরু করে দেয়। আর রান্না কমপ্লিট হওয়ার পরে বিনায়ক রাও সদাশিব রাওকে ভাতের থালাটি নিয়ে বুড়ির ঘরে যেতে বলে। তাই সদাশিব রাও ভয়ে ভয়ে ভাতের থালাটি নিয়ে বুড়ির ঘরে ঢুকতেই চায় কি তখনই তাদের মা এসে তাদেরকে বকাবকি করা শুরু করে দেয়। আর তাদের মা নিজে গিয়ে বুড়িকে ভাত খাইয়ে দেয় আর বুড়ির পায়ের নখ কেটে দেয়। তারপরে দেখানো হয় যে বিনায়ক রাও তার মায়ের চুল কেটে দেয়। আর চুল কাটতে কাটতে তার মাকে সে জিজ্ঞাসা করে যে সরকার তাকে মুদ্রা দিয়েছে কিনা। কিন্তু তার মা বলে যে না, সরকার তাকে কোনো মুদ্রা দেয়নি। সেই কথা শুনে বিনায়ক রাও রেগে গিয়ে সরকারকে গালি দিয়ে ফেলে। কিন্তু তার মা তার এই গালি শুনে তার গালে একটি চড় মেরে দেয়। কিন্তু বিনায়ক রাও আবার বলে যে সরকার যদি তাদেরকে মুদ্রা না দেয় তাহলে তারা বুড়িটির কোনো খেয়াল রাখতে পারবে না। কিন্তু তখনই তারা হঠাৎ করে শুনতে পায় যে বুড়ি ঘুম থেকে উঠে গিয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। তাই তারা সবাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু বিনায়ক রাওয়ের মা হাতে একটি কুড়াল নিয়ে ধীরে ধীরে বুড়ির ঘরের দিকে এগিয়ে যেতে থাকে আর চিল্লিয়ে বলে যে দিদা ঘুমিয়ে পড়, না হলে হাস্তার চলে আসবে। আর সেই কথা শুনে বুড়িটি আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যায় যে সরকার মারা গিয়েছেন। তাই মহিলাটি বিনায়ক রাওকে বলে যে সরকার আর আমাদের মধ্যে নেই, সে মারা গিয়েছেন। কিন্তু বিনায়ক রাও বলে যে সে জানে। তারপরে বিনায়ক রাওয়ের মা বলে যে রাতের খাবার হয়ে গেলেই তারা জিনিসপত্র গোছাতে শুরু করবে, কারণ তারা তুম্বার ছেড়ে চলে যাবে। কিন্তু বিনায়ক রাও বলে যে তাহলে বুড়িটির কি হবে। সে শুনে তার মা বলে যে বুড়িকে ওইভাবে পড়ে থাকতে দে। কিন্তু বিনায়ক রাও বলে যে কেন, ওই বুড়ি তো সরকারের খাস ছিল, ওই বুড়িকে জিজ্ঞাসা করলেই তো হয় যে খাজানাগুলো কোথায় আসে। এবং তার এই কথা শুনে তার মা খুব রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে জিজ্ঞাসা করবি, যা গিয়ে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা করবি, যা গিয়ে জিজ্ঞাসা কর। তার পরের দিন সকালবেলা সদাশিব রাও গাছের ডালে বসে বিনায়ক রাওয়ের সাথে খাজানা নিয়ে গল্প করে। কিন্তু হঠাৎ করে সদাশিব রাও গাছের ডাল ভেঙে নিচে একটি পাথরের উপরে পড়ে যায় এবং মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। তারপরেই তার মা তাকে নিয়ে কাঁদতে কাঁদতে চিকিৎসার জন্য বেরিয়ে যায়। আর বিনায়ক রাওকে বলে যে সে যেন আজকে বুড়িকে খাবার খাইয়ে দেয়। আর যদি বুড়ি ঘুম থেকে উঠে যায় তাহলে সে যেন বুড়িকে চিল্লিয়ে বলে যে দিদা ঘুমিয়ে পড়, না হলে হাস্তার চলে আসবে। তারপরে তার মা সদাশিবকে নিয়ে বৈদ্যের কাছে চিকিৎসার জন্য বেরিয়ে যায়। তাই সেখান থেকে বিনায়ক রাও বাড়িতে এসে ঘরে ঢুকতেই হঠাৎ করে হালকানে আলোটি নিভে যায়। কিন্তু সে আবার পুনরায় আলোটি ধরিয়ে দেখে যে হাঁড়িতে ভাত শুকিয়ে পুড়ে গেছে। তাই সে আবার ভাত বসাতে গিয়ে দেখে যে চালও শেষ হয়ে গেছে। কিন্তু ওইদিকে মহিলাটি সদাশিবকে নিয়ে বৈদ্যর কাছে যেতে থাকে। তখনই পাশ থেকে একজন বলে যে মাই, এখনো কি বৈদ্যর কাছে নিয়ে যাব নাকি শ্মশান ঘাটে, কারণ সদাশিব রাও ততক্ষণে মারা গিয়েছে। তাই মহিলাটি মনের মধ্যে অধিক কষ্ট নিয়ে শ্মশান ঘাটে যেতে বলে। কিন্তু ওইদিকে বিনায়ক রাও চাল শেষের কারণে তাড়াহুড়া করে উপর থেকে আটা নামাতে গিয়ে সে সব আটা মাটিতে ফেলে দেয়। কিন্তু তখনই আচমকা সেই বুড়ি ঘুম থেকে উঠে গিয়ে গান করা শুরু করে দেয়। তাই শুনে বিনায়ক রাও ভয়ে ভয়ে বুড়ির দরজার সামনে যায়। কিন্তু বুড়ি তাকে বলে যে কে ওখানে, রাজা বেটা আয় ভেতরে আয়,
খুব খিদা পেয়েছে। তাই বিনায়ক রাও দরজা খুলে ভেতরে ঢুকতেই বুড়ির সেই বিভৎস মুখটি দেখতে পায় এবং খুব ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে যে দিদা খাজানাগুলো কোথায় আছে। কিন্তু সেই কথা শুনে বুড়ি রেগে গিয়ে বিনায়ক রাওকে বলে যে আমাকে খাবার দে, না হলে আমি তোকেই খেয়ে নিব। সেই কথা শুনে বিনায়ক রাও খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায় আর তার মার কথাটি মনে করার খুব চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না। কিন্তু ততক্ষণে বুড়ি সেই ঘর থেকে বেরিয়ে এসে পেছন দিক থেকে বিনায়ক রাওয়ের পায়ে একটি লোহার শিকল আটকে দেয় আর বুড়ি তাকে সেখান থেকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যায়। আর বুড়ি তার মুখ থেকে একটি লোহার রড বের করে বিনায়ক রায়ের উপরে হামলা করতেই যায় কি তখনই বিনায়ক রায়ের আচমকা তার মার কথাটি মনে পড়ে যায় এবং সে চিৎকার করে বলে যে দিদা শুয়ে পড়, না হলে হাসতার চলে আসবে। আর সেই কথা শুনে বুড়ি আবার ঘুমিয়ে পড়ে। তারপরে বিনায়ক রায়ের মা কাঁদতে কাঁদতে বিনায়ককে ওষুধ লাগিয়ে দেয় আর বিনায়ক জিজ্ঞাসা করে যে তার ভাই কোথায়। সেই কথা শুনে মহিলাটি আরো জোরে কান্না করতে শুরু করে, কারণ সদাশিব আর নেই, সে মারা গিয়েছে। তারপরে তারা সদাশিব রাওয়ের চিতায় আগুন দিয়ে তুম্বার থেকে সারা জীবনের জন্য চলে যেতে যায়। কিন্তু বিনায়ক রাও তার মাকে বলে যে মা এখনো সময় আছে, চলো খাজানাগুলো খুঁজে নিয়ে যাই। কিন্তু মহিলাটি তার এই কথা শুনে খুব রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। আর তারপরে তারা তুম্বার থেকে সারা জীবনের জন্য চলে যায়। তারপরে শুরু হয় কাহিনীর দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টার 2, 15 বছর পর। 15 বছর পরে দেখানো হয় যে বিনায়ক রাও আজ বড় হয়ে তুম্বারে ফিরেছে সেই খাজানার লোভে। তুম্বারে এসে সবার প্রথমে সে বুড়ির জন্য তাদের বাড়ি যায়, কিন্তু গিয়ে দেখে যে তাদের বাড়িটা আজ জঙ্গলে পরিণত হয়ে গেছে। তারপরে বিনায়ক রাও বাড়িতে ঢুকতেই সেই বুড়ির ঘরে যায় এবং গিয়ে দেখে যে বুড়ি আজও সেই শিকল পাতা বায়ে বেঁচে আছে, কিন্তু আজ সে একবারে ধুলোয় মিশে যাওয়ার মতো। তারপরে বিনায়ক রাও বুড়িকে ঘুম থেকে জাগায় এবং বুড়ি ঘুম থেকে জেগে উঠতেই বিনায়ক রাও খুব জোরে জোরে হাসতে শুরু করে আর বলে যে সে যদি তাকে খাজানার খোঁজ দেয় তাহলে অর্ধেক খাজানা বুড়িকে দেবে। কিন্তু বুড়ি বলে যে তার কোনো খাজানা লাগবে না। সেই কথা শুনে বিনায়ক রাও বুড়িকে আবার জিজ্ঞাসা করে যে তার কি লাগবে। তাই শুনে বুড়ি বলে যে তার মুক্তি চাই, তার শর্ত হলো যে বিনায়ক রাও তার শরীরটা যেন পুড়িয়ে দেয়। তাই বিনায়ক রাও তার এই শর্তে রাজি হয়ে যায় এবং বলে যে সে যদি তাকে খাজানার খবর দেয় তাহলেই সে বুড়ির শরীর পুড়িয়ে দেবে। তারপরের সিনে দেখানো হয় যে বিনায়ক রাও তুম্বারে সে রাজবাড়িতে যায় এবং কোনো রকম দরজার তালা খুলে ফেলে আর বুড়ির কথা মতো সে রাজবাড়ির কুয়ো খুঁড়তে শুরু করে এবং শেষমেশ তার বহুদিনের স্বপ্নের খাজানা খুঁজে পায়। আর সেই দেখে বিনায়ক রাও শুয়ে পড়ে আনন্দে চিৎকার করতে শুরু করে। তারপরে বুড়ির শর্ত মতে বিনায়ক রাও বুড়ির ঘরে গিয়ে আবার বুড়িকে জিজ্ঞাসা করে যে সে তার সিদ্ধান্ত পাল্টাবে নাকি, কিন্তু বুড়ি বলে যে না, সে তার সিদ্ধান্ত পাল্টাবে না। তাই বুড়ির কথা মতো বিনায়ক রাও বুড়ির সমেত সে বাড়িকে জ্বালিয়ে দেয়। তারপরে বিনায়ক রাও তার বাড়ি পুনে ফিরে আসে, কিন্তু তার চুলদাড়ি বড় হয়ে যাওয়াতে রাস্তার কুকুরগুলো তাকে দেখে ভুগতে শুরু করে এবং লোকজনে তাকে চোর ভেবে বসে। তাই বিনায়ক রাও চিল্লিয়ে সবাইকে চুপ করতে বলে আর তার এই চিল্লানো দেখে সবাই চিনতে পারে। তাই তার বউ তাকে ভয়ে ভয়ে বলে যে এতদিন কোথায় ছিলে, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি আটা ভাঙনের কাজ শুরু করি। কিন্তু বিনায়ক রাও রেগে গিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে আর বলে যে আটা ভাঙাবি, তুই আটা ভাঙাবি। এই বলে বিনায়ক রাও তার বউয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আদর করতে শুরু করে। তার পরের দিন বিনায়ক রাও তাদের গ্রামের একজন পুরোহিতের কাছে যায়, যাকে সবাই রাঘব বলে জানে। রাঘব হলো পেশাতে একজন ব্যবসায়ী। তাই বিনায়ক রাও অনেকদিন আগে তার কাছে চক্রবৃদ্ধি সুদে টাকা ধার নিয়েছিল, কিন্তু বিনায়ক রাও সেটি ফেরত না দিতে পারায় রাঘব বিনায়ক রাওকে বলে যে টাকা শোধ করতে না পারলে তার কাছে সে যেন 3 মাস কাজ করে, তাহলে তার ধার পরিশোধ হয়ে যাবে। কিন্তু সেই কথা শুনে বিনায়ক রাও তাকে বলে যে তার কাছে একটি সোনার মুদ্রা আছে আর সেটা সে বিক্রি করতে চায়। কিন্তু রাঘব তখন তাকে মুদ্রাটি দেখাতে বলে এবং জিজ্ঞাসা করে যে সে এটা কোথা থেকে পেয়েছে। কিন্তু বিনায়ক বলে যে এটা তার পৈতৃক সম্পত্তি এবং সেই সঙ্গে সে বলে যে তার কাছে আরো 2টো মুদ্রা আছে। তারপরে এইরকম একটানা চলতেই থাকে। বিনায়ক রাও মুদ্রা নিয়ে আসতে থাকে আর রাঘবের কাছে বিক্রি করতে থাকে। তাই দেখে রাঘব একদিন বিনায়ক রাওকে বলে ফেলে যে এক এক করে না নিয়ে এসে একবারে সবগুলো নিয়ে আসলেই তো হয়। সেই কথা শুনে বিনায়ক রাও রাঘবের কাছে একদিন বেশ কয়েকটা মুদ্রা নিয়ে আসে আর সেই দেখে রাঘব তাকে বলে যে এতগুলো মুদ্রা তুমি কোথা থেকে নিয়ে আসো, কারো খুন করে নিয়ে আসো না তো। কিন্তু বিনায়ক রাও কিচ্ছু বলে না আর এই সিলসিলা চলতেই থাকে। কিন্তু এদিকে একদিন রাঘবকে এক ইংরেজ জিজ্ঞাসা করে যে তার বাড়িতে যে লোকটি যায় সে কে, কিন্তু রাঘব বলে যে ও কেউ না, তারা একটু ছোট মোটো ব্যবসা করে। কিন্তু ইংরেজ তার এই কথা বিশ্বাস না করায় তাকে ভয় দেখায় এবং তাকে 1 মাস সময় দেয়। সে এই 1 মাসের মধ্যে যেন সবকিছু তাকে ক্লিয়ার করে বলে দেয়। তাই তার পরের দিন রাঘব বিনায়কের বাড়ি যায় এবং বিনায়কের স্ত্রীকে সে জিজ্ঞাসা করে যে বিনায়ক রাও এত মুদ্রা কোথা থেকে নিয়ে আসে, কিন্তু বিনায়ক রাওয়ের স্ত্রী বলে যে সে কিচ্ছু জানে না। তারপরে বিনায়ক রাও ল্যাংড়াতে ল্যাংড়াতে বাড়ি আসে আর রাঘব তা দেখে জিজ্ঞাসা করে যে তার পায়ে চোট লাগলো কিভাবে, কিন্তু বিনায়ক রাও বলে যে সে পড়ে গেছিল। তারপরে বিনায়ক রাও হঠাৎ করে রাঘবকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে। তাই রাঘব সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু রাঘব যেতে যেতে বিনায়ককে বলে যে সে যেন রাঘবকে তার ব্যবসার অংশীদার বানায়। কিন্তু বিনায়ক তার প্রস্তাবে রাজি হয় না এবং রাঘবকে বলে যে তার যদি টাকা দরকার লাগে সে যেন বিনায়ক রাওয়ের কাছে বিনা সংকোচে চেয়ে নেয়, তাও আবার বিনা সুদে। সেই কথা শুনে রাঘব সেখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয় যে বিনায়ক রাও একটি মোটরসাইকেল কিনে নেয় এবং তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তাই বিনায়ক রাওয়ের পরিবর্তন তাকে পুরো সরকারের মতো দেখতে লাগে, কিন্তু ধীরে ধীরে সে মদ গাঁজা এবং মেয়ের নেশায় মেতে থাকতে শুরু করে। কিন্তু ওদিকে ইংরেজ রাঘবকে টাকা পয়সার লোভ দেখায় আর বলে যে এটাই রাঘবের বড়লোক হওয়ার লাস্ট চান্স। তাই রাঘব একদিন একটি মেয়েকে বিনায়ক রাওয়ের কাছে নিয়ে যায় এবং তাকে বিনায়ক রাওয়ের কাছে
বিক্রি করে দেয়। তাই দেখে বিনায়ক রাওয়ের স্ত্রী বিনায়ককে জিজ্ঞাসা করে যে এই মহিলাটিকে। তখন বিনায়ক রাও বলে যে এই মহিলাটি হলো আজকে থেকে এই বাড়ির নতুন কাজের লোক। তারপরে রাতে যখন বিনায়ক রাও শুয়েছিল তখন উপর থেকে সেই মহিলাটি রাঘব রায়কে 50 টাকা দেখিয়ে বলে, তুমি যদি আমাকে 50 টাকা দাও তাহলে আমি বলবো যে এই 50 টাকাটি আমার কাছে কিভাবে এলো। এই কথা শুনে বিনায়ক রাও তাকে 50 টাকা দিতে উপরে ওঠে আর তাকে আদর করতে শুরু করে। তারপরে মহিলাটি বিনায়ক রাওকে সবকিছু খুলে বলে। মহিলাটি বলে যে বিনায়ক রাওয়ের কাছে এত মুদ্রা কিভাবে আর কোথা থেকে আসে সেই কথা রাঘব জানতে পেরে গেছে। তাই রাঘব মহিলাটিকে বিনায়ক রাওয়ের কাছে পাঠিয়েছে যাতে বিনায়ক রায়ের ধ্যান শুধু মহিলাটির দিকেই থাকে। তাই সেই কথা শোনার পরে বিনায়ক রাও খুব রেগে যায়। কিন্তু ততক্ষণ ওইদিকে দেখানো হয় যে রাঘব তুম্বারের রাজবাড়িতে পৌঁছে যায় এবং সেখানে খাজানা খুঁজতে থাকে। তারপরে বিনায়ক রাও সেখানে পৌঁছে রাঘবকে পিছন দিক থেকে ফলো করতে থাকে, তাকে নানান রকমের ভয় দেখাতে থাকে। কিন্তু তখনই বিনায়ক রাও কিছু চিন্তা করে। তারপরে রাঘবকে দেখিয়ে বিনায়ক রাও সে কুয়ার নিচে যায় আর কিছুক্ষণ পর কুয়া থেকে বেরিয়ে এসে তার জামার ভেতর থেকে কিছু মুদ্রা বের করে এবং সেখান থেকে চলে যায়। সেই দেখে রাঘবও সে কুয়ার নিচে যায় আর নিচে নামতে দেখে যে কুয়ার পাশ দিয়ে একটি সুড়ঙ্গ চলে গেছে। তাই রাঘব সেই সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকতে একটি বাক্স দেখতে পায় আর খুব খুশি হয়ে সে বাক্সটি খুলতেই দেখে যে বাক্সের ভিতরে আরো একটি সুড়ঙ্গ চলে গেছে। তাই রাঘব আবার সেই সুড়ঙ্গের ভিতরে চলে যায়, কিন্তু ভিতরে নামতেই দেখে যে সবদিকে লালে লাল, শুধু লাল লাল লাল। আসলে এটি হলো দেবীর গর্ভ আর এখানেই হাসতার থাকে। তারপরে রাঘব ভয়ে ভয়ে এদিক ওদিক দেখতে থাকে আর দেখে যে ঠিক মাঝখানে একটি টিফিন বাক্স। তাই সে ভয়ে ভয়ে সেই টিফিনটি আচমকা খুলে ফেলে আর টিফিনটি খুলতে দেখে যে টিফিনের মধ্যে একটি আটার পুতুল আসে। তারপরে সে ধীরে ধীরে আটার পুতুলটি নিজে হাতে তোলে আর আটার পুতুলটি সে হাতে নিতে হাস্তার সেখানে চলে আসে আর তারপরে হাস্তার আচমকা তার উপরে হামলা করে দেয়। তারপরে আবার বিনায়ক রাও সেখানে এসে দেখে যে রাঘবের কি বিভৎস চেহারা আর সে রাক্ষসের মতো গলার আওয়াজ, কিন্তু ব্যথার জন্য কাতরাচ্ছে। সেই দেখে বিনায়ক বলে যে শুয়ে পড় রাঘব, না হলে হাস্তার চলে আসবে। সেই কথা শোনার পরে রাঘব আবার শুয়ে পড়ে। তারপরে বিনায়ক আবার সে টিফিনটি থেকে আরেকটি আটার পুতুল বার করে আর তখনই সেখানে আবার হাস্তার চলে আসে। কিন্তু বিনায়ক যেহেতু সে আটার গুঁড়োর গোলকের মধ্যে ছিল সেই জন্য হাস্তার বিনায়কের কিছু করতে পারে না। কিন্তু হাস্তার আটার পুতুল থেকে কেটে ছটপট করতে থাকে, কিন্তু বিনায়ক কিছুতে সে আটার পুতুল হাস্তারকে দেয় না। তাই হাস্তার রেগে গিয়ে শুয়ে থাকা রাঘবের একটি হাত টেনে ছিঁড়ে ফেলে দেয়। সেই দেখে বিনায়ক একটু সময় করে সাইডে আটার পুতুলটি ছুড়ে মারে আর সেই পুতুলটি থেকে হাস্তার পাগলের মতো সেই পুতুলটির দিকে ছুটে যায়। আর তখনই বিনায়ক রাও হাস্তারের পেছনে পটলিটিকে টেনে সেখান থেকে ঝরে পড়া মুদ্রাগুলো কুড়িয়ে তাড়াতাড়ি করে সেই দড়ি দিয়ে উপরে আসতে শুরু করে। কিন্তু তখনই রাঘব জোরে জোরে ব্যথা জালে কাতরাতে থাকে। তাই বিনায়ক রাও তার হাতে থাকা হারকিনটি রাঘবের গায়ে ছুড়ে মারে আর রাঘবের গায়ে আগুন লেগে যায়। তারপরে বিনায়ক আবার উপরে যেতে থাকে আর সেই থেকে হাস্তা তার দিকে ছুটে আসে, কিন্তু হাস্তা তাকে ধরতে ধরতে বিনায়ক সেখান থেকে উপরে উঠে যায় এবং সেই বাক্সের ঢাকনা বন্ধ করে বাক্সের উপরে বসে যায়। তারপরে শুরু হয় কাহিনীর ফাইনাল চ্যাপ্টার 1947 স্বাধীনতা দিবস। ফাইনাল চ্যাপ্টারে দেখানো হয় যে বিনায়ক রাও পুরোপুরিভাবে মদ, গাঁজা ও মেয়ের নেশায় আসক্ত হয়ে গেছে। সে গাছে দড়ি বেঁধে উপরে ওঠার অভ্যাস করতে থাকে, কিন্তু তার শরীরে আগের মতো শক্তি নেই, তাই সে ব্যর্থ হয়ে পড়ে। ওদিকে বিনায়ক রায়ের ছেলে বেশ বড় হয়ে যায়, তার বয়স এখন 15 বছর, কিন্তু সে একজন হ্যান্ডিক্যাপ ছেলে। যেহেতু বিনায়ক রায়ের মধ্যে আগের মতো শক্তি নেই, তাই সে তার ছেলেকে দিয়ে অভ্যাস করে কিভাবে কত তাড়াতাড়ি দড়ি বেয়ে উপরে উঠা যায় এবং কত তাড়াতাড়ি মুদ্রা কুড়ানি যায়। তারপরে দেখানো হয় যে বিনায়ক রাও সেই কাজের মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গেলে মেয়েটি দেখে যে বিনায়ক রায়ের সে মুদ্রার ঝুলিটি ফাঁকা। তাই মেয়েটি বিনায়ক রাওকে বলে যে 1 বছরে পর পর 3 বার এমনটা হয়ে গেল। সেই কথা শুনে বিনায়ক রাও রেগে যায়। তাই মহিলাটি বলে যে তোমার ছেলে কতদিনে তৈরি হবে, কিন্তু বিনায়ক রাও বলে যে এর দ্বারা কিচ্ছু হবে না। তারপরে খেতে বসার সময় বিনায়ক রাওয়ের ছেলে, যার নাম পান্ডুরাং, সে তার বাবাকে বলে যে আজকে তার ট্রেনিংটা ভালো হয়েছে, সে 19 বারে 8টা মুদ্রা তুলতে পেরেছে। কিন্তু তার এই কথা শুনে বিনায়ক রাও কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপরে বিনায়ক রাওয়ের কাছে একটি ফোন আসে আর সে তার স্ত্রীকে বলে যে কালকে তারা তুম্বারে যাবে, সে যেন পান্ডুরাংকে তৈরি করে দেয়। সেই কথা শুনে পান্ডুরাং খুব খুশি হয় আর তার মাকে জিজ্ঞাসা করে যে তুম্বারে কি আছে, কিন্তু তার মা কিছু বলতে পারে না। তারপরে বিনায়ক রায়ের স্ত্রী আটার গুঁড়া তাদেরকে দেয় আর তারা তুম্বারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে তুম্বারে যেতে যেতে গাড়িতে পান্ডুরাং তার বাবাকে জিজ্ঞাসা করে যে কি আছে তুম্বারে। তখন বিনায়ক রাও পান্ডুরাংকে বলে যে যদি কোনো দেবতা তোকে স্পর্শ করে আর তুই অমর হয়ে যাস, 500 থেকে 600 বছর বেঁচে থাকিস, শুধু একমাত্র তুই জানবি সে অসীম খাজানার ভান্ডার কোথায় আছে, আর তোর শুধু একটাই কাজ, খাওয়া আর ঘুমানো। তুই কি এমনটা চাইবি? সেই কথা শুনে পান্ডুরাং বলে যে এমনটা কে না চায় বাবা। কিন্তু সেই কথা শুনে বিনায়ক রাও বলে যে এটা বরদান না, এটা অভিশাপ, যে অভিশপ্ত হয়েছে সেই জানে। তারপরে তারা তুম্বারে পৌঁছে যায় আর সেখানে পৌঁছে তারা আটা মাখার অভ্যেস শুরু করে। কিন্তু বিনায়ক রাও পান্ডুরাংকে সেই আটার মধ্যে কিছু পাথর দিতে বলে আর বলে যে হাস্তার পাথর সমেত চিবিয়ে যায়, তাই মুদ্রা ওঠানোর জন্য বেশ কিছু সময় পাওয়া যায়। তারপরে তারা একটি আটার মূর্তি বানায়, কিন্তু বিনায়ক রাও সেটিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে আজকে শুধু অভ্যেসের জন্যই, তাই আজকে এটার কোনো দরকার নেই। তারপরে তারা কুয়োর ভিতরে গিয়ে সেই বাক্স খুলে দেবীর গর্ভে প্রবেশ করে, কিন্তু দেবীর গর্ভে প্রবেশ করতে পান্ডুরাং একটু ভয় পেয়ে যায়। তারপরে বিনায়ক পান্ডুরাংকে আটার গোলক দিতে বলে আর বলে যে হাস্তা এটাকে কখনো পার করতে পারবে না। কিন্তু তখনই পান্ডুরাং বিনায়ককে জিজ্ঞাসা করে যে যদি হাস্তা এটা পার করে তাহলে কি হবে। তাই বিনায়ক রাও বলে যে হাস্তার এটা পার করলে ভস্ম হয়ে যাবে, কারণ দেবতাদের অভিশাপে হাস্তারের যেমন খিদে আছে তেমনি তার আনাজকে নিয়ে ভয়ও আছে, তাই সে এটা পার করতে পারবে না। তারপরে পান্ডুরাং রাঘবের শরীর জ্বালিয়ে দেওয়ার জায়গাটি দেখে ভয় পেয়ে যায়। তাই দেখে বিনায়ক বলে যে এটা আমার বন্ধু ছিল, কিন্তু পান্ডুরাং বিনায়ককে বলে যে এটা কি হাস্তার করেছে। তখনই বিনায়ক বলে যে হ্যাঁ। তারপরে পান্ডুরাং বিনায়ককে জিজ্ঞাসা করে যে হাস্তার কখন আসবে। সেটা শুনে বিনায়ক বলে যে হাস্তার শুধু আটার পুতুলের জন্যই আসে, তাই আজকে আটার পুতুল বাইরে ফেলে দিয়ে এসেছি। কিন্তু তখনই পান্ডুরাং তার জামার ভেতর থেকে একটি আটার পুতুল বের করে এবং বিনায়ককে দেখাতেই আচমকা সেখানে হাস্তার চলে আসে আর তাদের উপরে হামলা করে দেয়। তাই পান্ডুরাং সেই হামলার জন্য আটার গোলক থেকে বেরিয়ে বাইরে চলে যায় আর
হাস্তার পান্ডুরাঙ্গের উপর সেই পুতুলটির জন্য আঘাত করতেই যায় কি তখনই বিনায়ক তাকে বাঁচিয়ে সেই আটা গোলকের মধ্যে নিয়ে আসে। তারপরে হাস্তার সেই পুতুলটিকে খেতে শুরু করে। তাই বিনায়ক সেখান থেকে তাড়াতাড়ি করে উপরে আসতে থাকে, কিন্তু পান্ডুরাং হাস্তারের মুদ্রা ঝুলিটি খুলে দিয়ে সেখান থেকে ঝরে পড়া মুদ্রাগুলো কুড়িয়ে উপরে উঠতে শুরু করে এবং কোনো রকম তারা সেখান থেকে বেরিয়ে আসে আর বিনায়ক বাক্সটি বন্ধ করে দেয়। তারপরে তারা সেখান থেকে বেরিয়ে পান্ডুরাং বিনায়ককে সেই মুদ্রাগুলি দেখায়। সেই থেকে বিনায়ক রেগে গিয়ে পান্ডুরাংকে মারধর শুরু করে। তারপরে তারা সেখান থেকে চলে আসে আর বিনায়ক পান্ডুরাংয়ের হাতে একটি মুদ্রা দেখে বলে যে রেখে দে, এটা তোর প্রথম কামাই। তারপরে পান্ডুরাং যখন বাড়িতে পৌঁছে যায় তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে তুমবারে কি ছিল। সেই কথা শুনে পান্ডুরাং তার মাকে বলে যে সেটা সে বলতে পারবে না, কারণ সেটা তার এবং তার বাবার মধ্যেই থাকবে। তার এই কথা শুনে তার মা রেগে গিয়ে তার গালে একটি চর বসিয়ে দেয়, কিন্তু পান্ডুরাং তাতে রাগ না করে তার মাকে একটি চকলেট দেয় এবং সেটি খেতে বলে। তারপরে সিনে দেখানো হয় যে দেশ স্বাধীন হয়ে গেছে এবং বিনায়ক রায়ের বাড়িতে স্বাধীন ভারতের নেতা এসে দেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলে আর বলে যে আপনার বাড়িটা বেশ পুরনো হয়ে গেছে, তাই নতুন বাড়ি বানিয়ে নিন। তাই সেই কথা শুনে বিনায়ক রায় বলে যে হ্যাঁ তুমবারে একটি রাজবাড়ি আছে, কিন্তু নেতা বলে যে সেটা তো আগে সপ্তাহে দানে চলে গেছে। সেই কথা শুনতে বিনায়ক রায় একটু অবাক হয়ে যায় আর বলে যে কে কাকে দান করেছে। তখন নেতা বলে যে সেটা তো ভারত সরকারের কাছে দানে চলে গেছে, আর তার সঙ্গে বলে যে আপনি যদি সময় থাকতে আমার কথা শুনতেন, সময় থাকতে আপনি যদি তুমবার কিনে নিয়ে কাগজ বানিয়ে নিতেন তাহলে আজকাল এটা হতো না। তারপরে দেখানো হয় যে বিনায়ক রায়ের পোষা মহিলাটি উপর থেকে নিচে নেমে আসে আর তাকে দেখে পান্ডুরাং তার সামনে দাঁড়িয়ে পড়ে আর তাকে সেই মুদ্রাটি দেখায়। সেই দেখে মহিলাটি তাকে বলে যে চিল্লিয়ে কি সবাইকে ডেকে তুলবো, কিন্তু পান্ডুরাং বলে যে আমি তোর সঙ্গে থাকতে চাই, বাবা তো শুধু তোকে রেখেছে, তাতে কি হয়েছে, সেটা তো সবাই রাখতে পারে, কিন্তু আমি যখন বড় হব না তখন তোকে বিয়ে করব, তোকে আমার বউ বানাবো। সেই শুনে মহিলাটি হাসতে শুরু করে দেয়। তারপরে দেখানো হয় যে বিনায়ক রাও মদ পান করে অন্ধকারে বসে আছে আর পান্ডুরাং হারকিন জ্বালাচ্ছে এবং বিনায়ক রাওকে বলছে যে তুমবার আমাদের নেই তো কি হয়েছে, রাজবাড়িটা তো আমাদের আছে কিনা। কিন্তু বিনায়ক রাও বলে যে সরকার রাজবাড়িতে তালা লাগিয়ে দেবে। তারপরে বিনায়ক রাও পান্ডুরাংকে সিন্ধুকের চাবিটি খুলতে বলে আর সেটি খুলতেই পান্ডুরাং বলে যে এতগুলো সোনা, এ তো সারা জীবন চলে যাবে। কিন্তু তখনই বিনায়ক রাও বলে যে তুই একবারে আমার মতো, আমিও ভাবতাম যে এতে সারা জীবন চলে যাবে। আর সেই কথা বলতে বলতে বিনায়ক রাও কাঁদতে শুরু করে দেয়। তারপরে মহিলাটির হাতে পান্ডুরাংয়ের মুদ্রাটি বিনায়ক রাও দেখতে পায়, তাই মহিলাটি বিনায়ক রাওকে সবকিছু বলে দেয়। সেই শুনে বিনায়ক রাও খুব রেগে গিয়ে পান্ডুরাংকে মারতে শুরু করে। তাই সেই অবস্থায় পান্ডুরাং মহিলাটির কাছ থেকে মুদ্রাটি ফেরত নিতে যায়। সেই দেখে বিনায়ক রাও আরো রেগে গিয়ে পান্ডুরাংয়ের গলা টিপে ধরে, কিন্তু পান্ডুরাং বাঁচার জন্য কোনো মতে বিনায়ক রাওকে বলে যে হাস্তারের সব মুদ্রা তার ওই পটলি থেকে বের হয়, তাই যদি আমরা তার পটলিটি একবারে নিয়ে আসতে পারি তাহলে তুমবারের দরকার পড়বে না। সেই কথা শুনে বিনায়ক রাও একটু ঠান্ডা হয়ে তাকে ধাক্কা দিয়ে বলে যে একটি আটা পুতুল থেকে কত সময় পাওয়া যায়, যে তুই তার পটলাটি নিয়ে আসবি। সেই শুনে পান্ডুরাং বলে যে আমরা অনেকগুলো পুতুল নিয়ে যাবো, তাহলে তো আমরা অনেক সময় পাবো। তার এই কথা শুনে বিনায়ক রাও চুপচাপ হয়ে বসে পড়ে আর পান্ডুরাংকে তার কাছে ডেকে নিয়ে হাসতে হাসতে বলে যে আর কিছুদিন নিজের লঙ্গটে থাক, কয়েক বছর পরে তোর বিয়ে করিয়ে দেবো। তারপরে তাদের বাড়িতে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নাচ গান করে তারা তারপরের দিন আটা নিয়ে তুমবারের জন্য বেরিয়ে পড়ে। তারপরে তারা তুমবারে গিয়ে অনেকগুলো আটার পুতুল বানায় আর সেগুলো নিয়ে তারা দেবীর গর্ভে প্রবেশ করে। তাই প্রতিবারের মতো তারা আটার গুঁড়ো দিয়ে গোলক করে দেয় আর একের পর এক পুতুল বের করতে থাকে। তাই প্রতিবারের মতো আচমকা হাস্তার তাদের সামনে চলে আসে, কিন্তু এবার তারা দেখে যে হাস্তার তাদের চোখের সামনে আসতেই তার একের পর এক প্রতিরূপ তৈরি হয়। তারা যতগুলো পুতুল বানিয়ে নিয়ে আসে ততগুলো হাস্তার তাদের সামনে চলে আসে। তারপরে সব হাস্তারেরা তাদেরকে ঘিরে ফেলে, তাই পান্ডুরাং ভয় পেয়ে এক এক করে আটার পুতুলগুলো তাদের উপর ছুড়ে মারে, কিন্তু অনেকগুলো হাস্তার থাকাতে তারা পুতুলগুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। আর সেই মারামারিতে একটি হাস্তার বিনায়ক রাও ও পান্ডুরাংয়ের উপর ছিটকে যায়, কিন্তু তারা সেই আটা গোলকের মাঝখানে থাকাতে তাদের কিচ্ছু হয় না, কিন্তু সেই হাস্তারটি তাদের উপরে পড়তেই ভস্ম হয়ে যায় এবং সব হারকিনের আলোগুলি নিভে যায়। আসলে তারা জানতো না যে হাস্তারের খিদা এতটাই যে যতগুলো পুতুল নিয়ে যাবে ততগুলো হাস্তার তৈরি হয়ে যাবে। তাই তারপরে বিনায়ক রাও ও পান্ডুরাং নিজেদের ভুল বুঝতে পারে। তারপরে বিনায়ক রাও দেশলাইয়ের কাঠিগুলি জ্বালাতে থাকে আর একটি আটার পুতুল নিয়ে কিছু ভাবতে থাকে। তারপরে পান্ডুরাং ঘুম থেকে উঠে দেখে যে বিনায়ক রাও সব আটার পুতুলগুলো নিজের শরীরের মধ্যে বেঁধে নেয়। তা দেখে পান্ডুরাং বিনায়ক রাওকে বাধা দিতে চায়, কিন্তু বিনায়ক রাও তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপরে সে দড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। সেই দেখে সব হাস্তারগুলো বিনায়কের উপর হামলা করে দেয় আর তার সাথে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু বাক্সের বাইরেও আটার গোলক থাকাতে সব হাস্তারগুলো ভস্ম হয়ে যায়। তা দেখে পান্ডুরাং এদিকে খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেও দেবীর গর্ভ থেকে বেরিয়ে এসে দেখে যে বিনায়ক রাও পুরো জম্বির মতো হয়ে গেছে। আর তা দেখে পান্ডুরাং বাবা বাবা বলে কাঁদতে থাকে, কিন্তু তখনই বিনায়ক রাও তার দিকে এগিয়ে আসে আর পান্ডুরাংকে হাস্তারের পটলাটি নিতে বলে, কিন্তু পান্ডুরাং কিছুতেই সেটি নিতে চায় না এবং বিনায়ক রাওকে মুক্তি দেওয়ার জন্য তার উপরে হারকিনটি ছুড়ে মারে এবং বিনায়ক রায়ের শরীরে আগুন লেগে যায়। তারপরে সে মুক্তি পেয়ে যায় আর এর সাথে মুভিটি শেষ হয়ে যায়। তো এই মুভিটি থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি যে অধিক লোভ পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর ভিডিওটি এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।